আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এবং অবশ্যই সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরে মার্কিন উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তার মধ্য দিয়ে অনেকেই নানান ধরনের বার্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। বার্তা দেওয়াও হচ্ছে অবশ্যই, যেমন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকেও প্রত্যাশা অনেক কিছু। রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে, পাশাপাশি ভারতকেও এই সফরের মধ্য দিয়ে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সিডাপের গবেষণা পরিচালক। আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই যে প্রতিনিধি দল এলো, নানান ধরনের আলোচনা তো চলছেই, এবং অবশ্যই যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের ৭ জানুয়ারি নির্বাচন আগ পর্যন্ত এসেছে, নানান ধরনের আলোচনা, তার পরিবর্তিত প্রেক্ষাপটে এখন নতুন ডাইমেনশন খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে অনেকের পক্ষ থেকে। আপনার মন্তব্য, আপনি কীভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। এই প্রতিনিধি দলের দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে যে ডোনাল্ড লু, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি ভূরাজনৈতিক, কূটনৈতিক দিকটাকে দেখছেন। পাশাপাশি কিন্তু দেখবেন যে ব্রেন্ট নিউম্যান, যিনি এসছেন ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে, উনি এই প্রতিনিধি দলটা নেতৃত্ব করছেন এবং সেখানে ট্রেজারি ডিপার্টমেন্টের লোক আছেন, ওখানে আপনি ইউএসটিআরের লোক আছেন, ওখানে ইউএসএআইডির প্রতিনিধি আছেন। তো সেই কম্পোজিশনটা যদি দেখি তাহলে আমরা যেটা দেখব যে একটা অর্থনৈতিক কেন্দ্রিক বাণিজ্য এবং অর্থনৈতিক কেন্দ্রিক আলোচনার উদ্দেশ্য নিয়েই তারা এখানে এসছেন এবং এটা খুব সময়োপযোগী বলে আমি মনে করছি। কারণ এখন ধরেন বাংলাদেশের, আমাদের অন্তর্বর্তী সরকারের সামনে অনেক সমস্যা, কিন্তু তার মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে ইকোনমিক ম্যানেজমেন্ট বা অর্থনৈতিক কাঠামোটাকে স্থিতিশীল করে সামনের দিকে নিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তারা আমাদেরকে বেশ অনেকভাবেই সহায়তা করতে পারে। একটা হচ্ছে যে আমরা এই অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা সংস্কারের কথা চিন্তা করছি, ব্যাংকিং ব্যবস্থাপনা বলেন, অন্যান্য ব্যবস্থাপনা বলেন, সেগুলোর একটা সংস্কারের আয়োজন চলছে। সেক্ষেত্রে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমাদের বৈদেশিক মুদ্রার একটা টানাপোড়েন আছে, সেক্ষেত্রে তারা আমাদেরকে সাহায্য করতে পারে। বাণিজ্যের ক্ষেত্রে আমরা সাম্প্রতিককালে চাপে আছি, সেখানেও তারা সাহায্য করতে পারে। এবং সবশেষ যেটা আমি মনে করি যে আমাদের আগামী দিনে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই অর্থনৈতিক সম্পর্কটাকে শক্তিশালী করার কাজটাতেও তারা আমাদের সহায়তা করতে পারে। এবং এটা কিন্তু একটা ধারাবাহিকতাও আছে। আপনি লক্ষ্য করবেন যে গত নির্বাচনের পরপরই যে মে মাসে মার্কিন প্রতিনিধি দলটা এসেছিল, তারাও কিন্তু মূলত অর্থনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই তারা এসেছিল। তো একটা প্রবণতা বা একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতাটাকে বাড়াতে আগ্রহী। এবং এবারের এই নতুন সরকার বা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসবার পরের এই সফরটা সেই সুযোগটাকে আরেকটু বাড়তি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টার অংশ হিসেবে দেখি। আর একটা এছাড়াও একটা মেসেজও আসে, সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু আমরা এখন আর্থিকভাবে একটা জটিলতায় আছি, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনটা দ্বিপাক্ষিকভাবে আমাদের জন্য একটু শক্তি যোগায়, বহুপাক্ষিকভাবেও তার একটা ইতিবাচক বাতাবরণ তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন দিয়েছে, খুব বড় অঙ্ক নয়, কিন্তু এটাকে আমি সিম্বলিক একটা ইনিশিয়েটিভ যদি দেখি তাহলে সেই অর্থে এটার একটা মূল্য আছে। প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করলে আমরা IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কাছ থেকে $5 থেকে $6 বিলিয়ন আমরা সহায়তা চাইছি। সেই কাজটা, সেই ফান্ডটাকে মোবিলাইজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা আমাদের জন্য একটা ইতিবাচক জায়গা তৈরি করতে পারে। সাধারণ মানুষ সহ রাজনীতির দিকে যাদের বেশি আগ্রহ, তারা একটু অন্যভাবে দেখার চেষ্টা করছে যে পরিবর্তিত অবস্থায় যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো চাওয়া আছে কিনা, সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে আসছে কিনা, এই ধরনের ভাবনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন?
আমার কাছে তেমনটা মনে হয় না, কারণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে জায়গাগুলোতে আমরা এখনও দৃষ্টি রাখছি তার মধ্যে একটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এবং সংস্কারের পরে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফেরত যাওয়া। এই 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 কথাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রও অনেক দিন ধরে বলছে। এখানে মানবাধিকার, ব্যাপক মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে, তার জন্যে এইগুলোকে আপনি বিচার ব্যবস্থা বলেন, ইনভেস্টিগেশন বলেন, এই কাজগুলো আছে, সংস্কারের বিষয়গুলো আছে। তারপরে আপনি অর্থনীতিকে চাঙ্গা করার বিষয় আছে, তারপরে আপনি অন্যদিকে যাবেন। আমরা তো ইতিমধ্যেই আমাদের এজেন্ডা, আমাদের প্লেটটা ফুল হয়ে আছে। তো কাজেই যেই জিনিস আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের চাইবে, সেটা তারা চাইলেও আমরা দেওয়ার মতো সুযোগ কোথায় বা আছে। তো কাজেই আমি সেই জায়গায় খুব বড় করে দেখছি না। আমার ধারণা যে তারা এই মুহূর্তে একটা মেসেজ দিতে আসছে, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন আছে, সেটা তারা জানাতে আসছে। একটা, দুইটা, এখানকার বাস্তব অবস্থাটা কি, অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য যেই সংস্কারমূলক প্রক্রিয়াগুলো আছে সেগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেখানে তারা কি ভূমিকা পালন করতে হবে, সেটা আর একটা। আর তৃতীয় যেটা হচ্ছে, যেমনটা বলছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে অর্থনৈতিক কেন্দ্রিক সম্পর্ক কিভাবে তারা সক্রিয় করতে পারে, বিস্তার করতে পারে, সেটা নিয়েই তারা বেশি মনোযোগী। তবে আপনি যেটা বলছেন, আপনারটা আমি একটু জবাব দিয়ে শেষ করি, সেটা হচ্ছে তারা তো আর এমনিতে আসে না। আমরা যেমন আমাদের স্বার্থের জন্য তাদের সাথে বন্ধুত্ব চাই, তারাও তাদের স্বার্থের জন্যই বা স্বার্থের নিরিখেই বন্ধুত্ব চায়। তাদেরটা জিও স্ট্র্যাটেজিক একটা প্রায়োরিটি আছে বৈশ্বিক শক্তি হিসাবে। সেখানে তারা নিশ্চয়ই তারা চাইবে যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আছে, তারা সেই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা তাদের সাথে কাজ করি, এবং একটা বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক দেশ হিসাবে দাঁড়াতে পারে, খুব সঙ্গত কারণেই আপনি আদর্শগত দিক থেকে বলেন, আমাদের অর্থনৈতিকভাবে যদি আমরা তাদের সাথে সংযুক্ত থাকতে পারি, তাহলে এমনিতেই আমরা তাদের সাথে কাজ করার অনেক সুযোগ তৈরি হবে বলে আমি মনে করছি। আমি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ে আপনার কাছে আসবো আবারও। ডক্টর হিলাল উদ্দিন, যেটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন, এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনীয় সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কর্মকর্তারা। তাদের এই যে বিবৃতিটি, কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা আর্থিক স্থিতিশীলতা রাখতে বাংলাদেশে তারা কী ধরনের ভূমিকা রাখবে, আপনার কাছে বিশ্লেষণটা কি? ধন্যবাদ। এখানে একটা তো আপনার ধরেন, আমরা যখন পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করি এবং যখন অ্যানালাইসিস করি এক বিষয়, আর আরেকটা পারসেপশন, যেটা ধারণা, এবং ধারণা অনেক সময় দেখবেন যে পরিসংখ্যান দিয়ে আপনার হয়তো সাপোর্টেড না। ধারণাতে একজন একটা ক্লেম করে দিল, যেমন আপনার ধরেন এই যে আপনার ট্রাম্প এবং ইয়ের যে ডিবেট হলো, হ্যাঁ, কমলা হ্যারিসের, সেখানে ট্রাম্প কি বললো, স্প্রিংফিল্ডে এসে হাইতিরা আমাদের সব বিড়াল খেয়ে ফেলতেছে। রাইট, একটা, কিন্তু এটা ফ্যাকচুয়ালি কারেক্ট না হয়তো, ঠিক আছে না। তারপরে দেখা যাচ্ছে কি এটা কেন বলেছে, বলার একটাই কারণ যে একটা ধারণা যে তৈরি করা হয় যে যারা বাইরে আছে তারা কিছু নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সুবিধা। যে আপনি যে শেষে যে প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশ থেকে কী নিতে আসছে, তাহলে আমরা আগের রিজামের আমাদের শীর্ষ পর্যায় থেকে আমরা শুনেছি না যে আমরা যে সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে কী হতো, থাকতে পারতাম। তাহলে প্রশ্ন আসে, এর আগে যে কয়েকবার আপনি ছিলেন, কী কী দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, তাই না? এবং এখনও কিন্তু গিয়েও কিন্তু উনি বলেছেন যে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমি থাকতে পারতাম। প্রশ্ন আসে, আগে যে ছিলেন তাহলে কী দিয়েছিলেন? আমরা অবশ্য লজিক্যাল প্রশ্ন করি না, ভারতকে দিয়েছে এজন্য ঠিক, তাই না? সেটাই কথাটা, ভারতকে কী দিয়েছিলেন তাই না? এবং একসময় উনি বলেছিলেন যে অনেক দিয়েছি, তাই না? সে অনেকটা কি? এখন যে কথাটা আপনি যে প্রশ্নটা করেছিলেন ওখানে যে আমেরিকার স্বার্থ, ডেফিনেটলি আজকে আপনি যদি স্বাধীনতার পরে একটা পর্যায়ে পর্যন্ত দেখবেন যে আমাদের একটু কূটনৈতিক ইয়েগুলো স্লো ছিল, অনেকের সাথে আপনার স্বীকৃতি থেকে শুরু করে অনেক কিছু ছিল না। এরপরে একটা পর্যায়ে কিন্তু আপনি দেখবেন আমেরিকা এবং ওয়েস্ট এবং এই যে আপনার ডোনার এজেন্সি সবাই যে এসছে, বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি কিন্তু আপনি দেখবেন যে মানে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একটা সময় ছিল, এরাই কিন্তু আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল না। তারপরেও পলিসি স্ট্যাবিলিটি ছিল, এবং আমরা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পলিসি স্ট্যাবিলিটি চাই। গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে কিন্তু একটা পলিসি যেন স্ট্যাবল থাকে, এবং সেটা কিন্তু আপনার ডোনার এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর IMF বলেন, তারা কিন্তু প্রেশার দিয়ে বলছে না, যাই হোক এই পলিসিগুলো স্ট্যাবল রাখতে হবে। এবং আর্লি 80s যখন আপনার এই যে মার্কেট ড্রাইভেন পলিসি, যে সব কিছু মার্কেট ড্রাইভেন, গভর্নমেন্ট কিছু করবে না সাপোর্টিভ অ্যাক্টিভিটি ছাড়া, সেখান থেকে কিন্তু আমাদের প্রবৃদ্ধির ধারা কিন্তু শুরু হলো, এরাই কিন্তু সেটা ছিল না। ফলে একটা হলো আপনাকে যে পলিসিগত স্ট্যাবিলিটি সবসময় বাইরের প্রেশার দিয়ে আসে, এই ডোনার এজেন্সি দিয়ে আসে। কারণ ডোনার এজেন্সি বললে আপনি যদি বলেন ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে লেড বাই আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন যদি আপনি দেখেন IMF,
আলটিমেটলি মিলিটারি আর কি। তাহলে আমেরিকা এবং আমেরিকার পার্টনার্স তারা যদি যেটা আগে থেকে আমাদের সাথে ছিল এখন তারা যদি অনবোর্ড থাকে তাহলে একটা ইতিবাচক একটা সিগন্যাল থাকে গভর্নমেন্টের জন্য, কারণ গভর্নমেন্টের সাপোর্ট দরকার। একটা হলো আমাকে ডিপ্লোম্যাটিক্যালি কে কে সাপোর্ট করছে এটা একটা বিষয়, আর একটা হলো আমার অর্থনৈতিক দিক থেকে আমি যে চাপের মুখে আছি সেখানে আমাকে হেল্প করতে কে কে আসবে। এখন একটা ব্যাপার কি যেটা অলরেডি অ্যাম্বাসেডার মধ্যে বলেছেন সেটা হলো যে আমরা বাহির থেকে আমাদের ডলারের ফ্লো বাড়াইতে হবে। তো আমেরিকার সাথে আজকে আমি দেখলাম যে 10% আমাদের এক্সপোর্ট কম, এবং এর আগের গভর্নমেন্ট কিন্তু যেহেতু মানে একটা ডেমোক্রেটিক স্পিরিট নিয়ে যে ইলেকশন সেটা করে না হিসেবে আমরা সবাই জানি, হ্যাঁ 5-10% ভোট দেওয়াতে কিছু হয় না আমরা জানি। তো সেখানে হয় নাই বলে বহির্বিশ্বের সাথে ট্রেড থেকে শুরু করে সব কিছু এফেক্টেড হয়েছে, কিন্তু ওনার ইপিজেড থেকে কিন্তু ডেটা আসছে কি আমরা অনেক আমাদের গ্রোথ হচ্ছে এক্সপোর্টের, শো করা যায়। দেখো লোকজন কিন্তু আমার সাথে বাণিজ্য করছে, তার মানে সব কিছু অ্যাজ ইউজুয়াল নর্মাল। কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে তথ্য বানানো যায়, কিন্তু আপনার চ্যানেল দিয়ে মনিটরি চ্যানেল দিয়ে যে আপনার ডলার আসবে বাংলাদেশ ব্যাংকের সাথে বাড়াইতে পারবো না, আমি বাড়া দেখানো যাবে না। একটা পর্যায়ে গ্যাপ বেড়ে গেল কি 2 বছরে কত 22-23 বিলিয়ন ডলারের গ্যাপ এক্সপোর্ট ফিগারে। তার মানে কি ওই জায়গাগুলোতে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা তো আগের গভর্নমেন্টের সৃষ্টি, এই গভর্নমেন্টের তো কোনো কিছু না, এই গভর্নমেন্ট জাস্ট এখান থেকে আলটিমেটলি নিয়ে এটাকে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। তো এই যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি সে জায়গাটায় কিন্তু আগের গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছিল যে বিভিন্নভাবে সাপোর্ট নেওয়ার, এবং আমেরিকা কিন্তু অনবোর্ড ছিল না। আমেরিকার সাথে অন্যান্য যারা পার্টনার ছিল তারা অনবোর্ড ছিল না বলে তারা কিন্তু বিভিন্নভাবে যে না এর অবাধ হইতে হবে, এটা ওইটা না হলে আমরা সাপোর্ট করব না, সেটা আমরা দেখেছি। এখন কি হয়েছে, এখন এই গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের সাপোর্ট দরকার, এবং তারা মোটামুটিভাবে অ্যাগ্রেসিভভাবে আসছে, ওকে আমরা হেল্প করবো। তো হেল্প করতে গেলে যেটা হয় যে আলটিমেটলি জিও পলিটিক্স একটা ব্যাপার থাকবে, কিন্তু ইকোনমিক্স যদি বলি ইকোনমিক্সের জন্য এই 200 মিলিয়ন ডলার যেটা, এটা কিন্তু সিম্পলি একটা জেস্চার, এটা একটা ইঙ্গিত, এবং এটা কিন্তু ইউএসএআইডি দিয়েছে, ইউএসএআইডি থেকে এটা অনুদান দিয়েছে। কিন্তু এরপরে যেটা হবে যে আমেরিকা যখন থাকবে, পার্টনাররা যখন থাকবে, যখন অন্যান্য পার্টনাররা যারা লোন দিয়েছে তারা জানবে যে না এই ইকোনমি ঠিক হয়ে যাবে, তখন আমি চায়নার কাছে বলতে পারবো যে ভাই 5 বছরে আমি একটু ডিফার করি পেমেন্টগুলো, রাইট? অনেককে আমি বলতে পারবো। এবং আমি বলে যে যারা ডোনার এজেন্সি আছে তারা যখন ফান্ড দিতে চাইবে তারাও মনে করবে ঠিক আছে এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে, আমরা আর একটু ফ্লো বাড়াই, সমস্যা তো নাই। তো সেদিক থেকে আমি মনে করি যে প্রবৃদ্ধি বলতে কি, প্রবৃদ্ধি তো আসলে অর্থনীতি আপনি দেখবেন যে আলাদা করে কোনো স্কোপ নাই ব্যাখ্যা করা। যেমন আপনি রিজার্ভে টার্ন পড়েছে, তো রিজার্ভে টার্ন পড়েছে মানে কি, রিজার্ভ ধরে রাখতে গেলে আমি আমদানি করতে পারছি না, আমদানি যদি পর্যাপ্ত না করতে পারি তাহলে আমি উৎপাদন পর্যাপ্ত করতে পারছি না। আমার এগ্রিকালচারাল উৎপাদন যেটা সেটা আমার আমদানির উপর নির্ভর করে। আর উৎপাদন যদি আমি পর্যাপ্ত না করতে পারি, আমার ডিমান্ড তো আছে, তাহলে আলটিমেটলি ইনফ্লেশন হবে, অলরেডি হয়েছে। এখন আমি যদি উৎপাদন না করতে পারি, কাঁচামাল আমদানি করতে পারছি না, অন্যদিকে আমি আবার জিনিসপত্র আমদানি করতে পারছি না, কারণ আলটিমেটলি কি আমার ডলারের চাপ মানে বেশি, তাহলে আমি ইনফ্লেশন কন্ট্রোল করবো কীভাবে? তো ইনফ্লেশন যদি কন্ট্রোল না করতে পারি, এখন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আমি কী করলাম, আবার ডিমান্ডটা কমাই দিলাম, সুদের হার বাড়াই দিলাম, সব কিছু আবার কস্টলি হয়ে যাবে। তাতে করে আলটিমেটলি কী হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা, সেই প্রবৃদ্ধিটা আমরা আস্তে আস্তে কী করবো, এটা কম্প্রোমাইজ করবো, একটু স্লো ডাউন করবে। সেই জায়গাটায় যখনই তারা বলছে যে ঠিক আছে তোমার লোনগুলি একটু আস্তে আস্তে একটু স্প্রেড আউট করে দিলাম, কিছু ফ্লো আমরা একটু ঋণ বাড়াই দিলাম, আমাদের ট্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে স্লোনেসটা ছিল, আমেরিকাতে যেমন এক্সপোর্ট কমে গিয়েছে, যদি সেটা নর্মাল হয়ে যায়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে হেল্প করবে। ডলার বাইরে থেকে বেশি করে নিয়ে আসা, কিছু পেমেন্ট যেটা আছে সেটাকে একটু ধীরে সুস্থে দেওয়া, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী হয়, আমার লোকাল একজন ইনভেস্টর যখন বিনিয়োগ করতে যাবে তখন কি চিন্তা করবে যে ভাই আমি বিনিয়োগ করবো, করার পরে যদি কোনো কারণে যদি কোনো পলিটিক্যাল শিফট হয়, অনিশ্চয়তা একটা, তাই অথবা কোন দিকে অর্থনীতি যাচ্ছে আমি জানি না, ফলে যে কোনো একটা বিনিয়োগের জন্য কিন্তু একটা নিশ্চয়তা দরকার, অনিশ্চয়তা থাকলেও তার একটা লেভেল দরকার। এবং সেটা কিন্তু এই অনিশ্চিত জায়গাটায় এই যে আমেরিকার মতো পাওয়ার যখন আসবে, সে যখন বলবে যে আমি অ্যাগ্রেসিভলি একেবারে আমি তোমার অর্থনীতি আমি হেল্প করবো, হেল্প তো আগেও করেছে, এটা তো অচিন না, বিনা স্বার্থেই করবে। যদি আমি একেবারে বলছি না বিনা স্বার্থে করবে, অবশ্যই স্বার্থে আসা উচিত, বিনা স্বার্থে করলে আমার নেওয়া উচিত না, আমি সিম্পলি বলি। বিনা স্বার্থে কি ভিক্ষা দিয়ে করে, ভিক্ষা যখন দেয় তখন কি হয়, আচ্ছা সেটাও একটা স্বার্থ থাকে, দিলাম আমি কেন, আমার পরকালে সুবিধা হবে। আমি মনে করছি যে দুজনে মিলে যদি কোনো একটা কেক তৈরি করতে পারি, আমরা দুজনে মিলে কোঅপারেটিভ কিছু করলে যদি এমন কিছু একটা তৈরি করতে পারি যার অংশ আমি পাবো তারাও পাবে, সেরকম না হলে তো কোনো ভেঞ্চারে যাওয়া উচিত না। ফলে আমেরিকা কোনো স্বার্থ ছাড়া এখানে আসলেই আমি সন্দেহান হয়ে যাবে, ভাই এটা কীভাবে সম্ভব যে আপনার ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে এসে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখানে আসবে, এসে তার কোনো স্বার্থ নেই, আমাকে ডলার দিবে, আমাকে হেল্প করবে, আমাকে ক্যাপাসিটি দেওয়া সাহায্য করবে, আমি তো নিব না সেটা বরং সন্দেহের বিষয়। এখন আপনি বলতে পারেন তাহলে আমেরিকার স্বার্থটা কি? 1 নম্বর স্বার্থ আমি যেটা বলি, চীনের ক্ষেত্রে আপনার আমেরিকা কী চাই জানেন, চীনের গ্রোথ বেশি হোক,
অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হোক, এবং রাশিয়ার ক্ষেত্রে আমেরিকা চায় রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, না হলে কি হবে, কারণ আমার যে প্রোডাক্ট তার কনজিউমার কারা, রাশিয়ানরা আমার কনজিউমার, চাইনিজরাও আমার কনজিউমার। ফলে এখন যেটা ওরা করে, এরা বলে যে যেসব দেশের অনেক রিসোর্স আছে কিন্তু অনেক বেশি গ্রো করে নাই, তারা তাদের প্রবৃদ্ধি অনেক বেশি হয় নাই, সম্ভাবনা আছে, সেখানে আমরা যাব, সেখানে গিয়ে আমরা উৎপাদন করলে ওখানে যে বেনিফিটটা আছে তারাও পাবে, আমরা খানিকটা নিয়ে আসবো। সেজন্য দেশে দেশে তারা কি করে, তারা কিন্তু ওই যে গ্রোথটাকে প্রমোট করে, কারণ এই গ্রোথের একটা অংশ কিন্তু তারা পাবে। ফলে আমেরিকান একটা কোম্পানি যখন আমেরিকা ছেড়ে যখন আউটসোর্স করে বাইরে চলে আসে, ব্যবসার আড়ালে তো ইতিহাসে তো দেখা যায় অনেক কিছুই ঘটে যায়, তো সেই ঘটে যাওয়াগুলো দেখি তো মানুষের মনে নানান ধরনের সন্দেহের বীজ দানা বাঁধে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন যে বাংলাদেশ এই পর্যন্ত দ্বিপাক্ষিক বা মাল্টিল্যাটারাল যে আপনার কন্ট্রাক্টগুলি করেছে, আমরা যে ঋণ নিয়ে আসছি, ব্যবহার করেছি, সেখানে সবসময় আমেরিকা ছিল, সবসময় ইউরোপিয়ান ছিল, রাইট, ডোনার এজেন্সি ছিল। তো আমরা তো এটা চেনাপথই, তাই না? ওরা কিছু নিয়ে আসলে কি নিয়ে যায় আমরা জানি, এবং এরা যদি এভাবে নিয়েই যেত তাহলে আমরা যে ডেভেলপমেন্টের যে পাথ দেখতেছি, আমাদের ইকোনমিক গ্রোথের যে পাথ দেখতেছি, দায়িত্ব বিমোচন দেখতেছি, সেটা হয়তো ওরকম লেভেলে থাকতো না। ফলে আমি মনে করি যে এটা অচিন কোনো পার্টনার না, যে তাকে চিনে না আসছে একটা অনিশ্চয়তা, ওরকম। আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরকে, ভারত কি খুব স্বাভাবিক দৃষ্টিতে নিচ্ছে বিষয়টা বা নেওয়ার কথা, যে মানে পরিবর্তিত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা দেখতে পাচ্ছি ভারত কোনো ধরনের উপর থেকে যা বলা বলছে কূটনৈতিক সুলভ আচরণ থেকে, কিন্তু তারা তো এক ধরনের অভিযোগে করে বসলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সংখ্যালঘু নির্যাতনের দিক থেকে। যাক, ওটা একটা উপলক্ষ ছিল সংখ্যালঘু নির্যাতন, তখন তারা এই সরকারকে মানতে পারছে না বা সমর্থন দিচ্ছে না, এটাই পরিষ্কার হয়েছে। এবং এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে ঢাকাকে বিরক্ত করো না, এরকম একটি রিপোর্ট বিভিন্ন জায়গায় এসেছে। এইগুলো আমরা কোন সমীকরণ থেকে মিলাবো? এটা আমরা নিজেরা এটা চিন্তা করছি হয়, কিন্তু বাস্তবতাটা যেটা সেটা হচ্ছে, ধরেন আপনি যদি এখন বাংলাদেশ এবং বাইরের পৃথিবীটা দেখেন, একমাত্র ভারত ছাড়া কিন্তু সব দেশ কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। তো কাজেই ভারতের সেখানে একটা বিশেষ অবস্থান আছে। তার কারণ হলো যে গত সরকারের আমলে ভারত কিছু বিশেষ সুবিধা পেয়েছে, এই মুহূর্তে তার জন্য সেই বিশেষ সুবিধাটা পাওয়া যাবে না, এই ধারণাটা তার জন্য একটা, আমি বলবো, নেতিবাচক একটা ধারণা জন্ম দিয়েছে, বা তাদের নীতিগত অবস্থানের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি করেছে। তো সেইটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে মতদ্বৈততা আছে, সেটা কিন্তু আমাদের নির্বাচনের আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে অফিসিয়ালি তাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যিনি স্পোকস পারসন তিনিও বলেছেন পরিষ্কার। তো কাজেই সেই জায়গাটা ভারতও জানে, মার্কিন যুক্তরাষ্ট্র জানে। তো বাংলাদেশের এবং এই যে বর্তমান সরকার, যেটা অন্তর্বর্তী সরকার আছেন, তার প্রতি যে মার্কিন সমর্থন আছে সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র আগেই জানান দিয়েছে। জি। তো কাজেই এখানে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার এখনকার প্রেক্ষাপটে সংযুক্ত হবে, কাজ করবে, এটা ভারত ঠেকাবার কোনো উপায় নেই, ভারত এটাকে মানতে হবে। আপনি যে জিনিসটা বললেন, হ্যাঁ, তবে যারা এসছেন এখানে প্রতিনিধি দলে, সেখানে আপনি ডিপ্লোম্যাটিক উইং থেকে বলেন, ট্রেজারি থেকে বলেন, ট্রেড থেকে বলেন, সব লোকজন আছে। কিন্তু এখন তারা এখানে আসবার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশে কি প্রেক্ষাপটে এই সরকারটা গঠিত হয়েছে তার একটা সম্যক ধারণা নিয়ে যাবেন তারা। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, তো এই ধারণাটা অন দ্য গ্রাউন্ড যে ধারণা তারা নিয়ে গেলেন, সেই ধারণাটা তাদের না এসে তারা পেতেন না, মানে না আসলেও সেটা অনেক রকম কারণ। শোনেন, কোন এক জায়গায় না গেলে আপনি বুঝতে পারবেন না বাস্তবতাটা কি। এবং আমাদের যে ঘটনার প্রেক্ষাপটে এই সরকারটা গঠিত হয়েছে, এখানে বুঝতে হবে যে আমরা একটা প্রতিষ্ঠিত কাঠামোকে অপ্রতিষ্ঠিত শক্তির মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। যাদের এই অভিজ্ঞতা নাই তারা কিন্তু এই জিনিস বুঝতে পারবে না, তাদের কাছে এটা বোঝাই মুশকিল যে ভারতের যে সমস্যা হচ্ছে এখন। এবং তারা বলার চেষ্টা করছে, প্রথম বলেছে এটাকে মিলিটারি কু কিনা, তারপর বলেছে এটাকে সিআই এর এজেন্ডা কিনা, আইএসআই এর এজেন্ডা কিনা, চীনের এজেন্ডা কিনা। আমরা যারা এখানে আছি মাঠে, আমরা তো দেখেছি কারা কারা আছে বা কারা ছিল। তো কাজে ইট ওয়াজ এ ইন্ডিজিনিয়াসলি জেনারেটেড মুভমেন্ট সাপোর্টেড বাই কমন পিপল। এটা আমরা নিজেরা দেখেছি। তো কাজে সেই জিনিসগুলো আপনি এই মার্কিন প্রতিনিধি দল এখানে আসার ফলে তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা যে ধারণাটা পাবে সেটা অনেক বেশি বস্তুনিষ্ঠ হবে বলে আমার ধারণা। এবং সেই ধারণার নিয়ে যদি তারা এখন ভারতের সাথে কথা বলে, নিশ্চয়ই তারা তখন ভারতকে বলতে পারবে যে তোমরা যে ভাবছো এটা তা নয়। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি তোমরা নিকট প্রতিবেশী,
তোমাদের পারস্পরিকতা আছে, সে বিবেচনায় আমাদের রিকমেন্ডেশন হবে তোমরা বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরত যাও। আমার ধারণা তাই। তো সেটাও যদি হয় আমি মনে করবো সেটা আমাদের জন্য ইতিবাচক। আমার তো এই পয়েন্টটা যেটা মনে হয় যে এটা উল্টো হতে পারে খানিকটা। আমি কূটনৈতিক অ্যানালাইসিস ভালো হয়তো করব ঠিক না, আছে, বলুন। হ্যাঁ, আমার যেটা ধারণা মানে কমন সেন্সে যেটা মনে হয় ইন্ডিয়ার কোনো মেসেজ তো আমেরিকা নিয়ে আসতে পারে, ডোনাল্ড লু যেহেতু ওখান থেকে নিয়ে আসতে হয়ে পারে, মানে কি আসছেন। এভাবে নিয়ে আসতে পারে। আমরা কি ভাবছি যে শেখ হাসিনা হয়তো কোনো ধাক্কা দিয়ে ঢুকাই দেয় কিনা, বিভিন্ন পত্রপত্রিকা আছে না যে উনি বলছে আমি ঢুকবো, হ্যাঁ চট করে ঢুকে বলবো। এখন এই যে আপনার আর্মির যে ইন্ডিয়ান আর্মির যে হয়েছে, আমি তো দেখেছি ওটার মধ্যে কিন্তু আর্মি আসলে বাংলাদেশ স্পেসিফিক কিছু ছিল না, রিজনাল একটা ইয়াতে বলেছে কোনো টেনশন হলে আর্মিকে প্রিপেয়ার থাকতে সাধারণত বলেই থাকে। কিন্তু আমাদের এখানে কি হয়েছে, ইন্ডিয়া তাহলে আর্মি কি আমাদেরকে ইনভাইট করার জন্য করা হয়েছে। এখন সেখানে নর্মালাইজ করার ক্ষেত্রে যেহেতু মানে বাইডেনের সাথে কিন্তু কথা হয়েছে মোদির, রাইট, সেখানে তো একটা বিষয় হইতে পারে যে ভাই আমার তো বাংলাদেশের কোনো স্পেসিফিকের সাথে আমার সম্পর্ক না, একটা রিজমকে আমরা সাপোর্ট করেছিলাম, এখন যেহেতু রিজম নাই, এখন যারা আছে তাদের সাথে আমরা নর্মাল কাজ করতে চাই। এবং যেহেতু ইন্ডিয়াকে ব্যালেন্স করার জন্য মানে চায়নাকে ব্যালেন্স করার জন্য ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা গুড টার্মস আছে, সেই জায়গায় হয়তো বলতে পারে যে ঠিক আছে আমি যেন এই গভর্নমেন্টের সাথে একটা মানে সন্দেহ যেন না থাকে, তুমি বলে দাও যে ঠিক আছে আমেরিকার যে ঠিক আছে আপনারা বলে দেন যে হ্যাঁ আমরা একটা নর্মাল সম্পর্কে থাকবো, আমরা ওই যে কারো পুশ করবো এই করবো সে করবো তাদের ডিস্টার্ব করে এমন কিছু না, কিন্তু তাদেরও আমাদের ট্রাস্ট করতে হবে। কারণ বাংলাদেশের দিক থেকে ট্রাস্টের ঘাটতি হয়েছে না, যেভাবে সাপোর্ট করেছে অ্যাগ্রেসিভলি শেখ হাসিনাকে এবং এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে, একটা ট্রাস্টের বিরাট ঘাটতি হয়েছে। যেমন হয় যে কোনো কিছু হোক তারা তাকেই চায়, সেটা হবে কেন? আমি মনে করি যে এখন ইন্ডিয়ার একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমাদের এত অ্যাগ্রেসিভলি কোনো একটা রিজিমকে যেখানে পিপুল থেকে এত ডিটাচড আমরা মিস করলাম কীভাবে। ইদার তারা মিস করেছে যে পিপুল থেকে এত ডিটাচড হয়ে গেছে আওয়ামী লীগ, অথবা তারা দেখা গেছে কি বুঝতে পারে নাই, এটা সম্ভব না যে তারা বুঝতে পারে নাই। তো এখন আমার মনে হয় যে সেই রিয়েলাইজেশন থেকে কোনো একটা মেসেজ যদি আমেরিকাকে দিয়ে থাকতে পারে যে না আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই, আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে ডিস্টার্ব করবো না, বরং যতটা সম্ভব নর্মাল করতে পারলে তাদেরও ভালো আমাদেরও ভালো, আমরা একটা অনেক লম্বা সময়ের বন্ধু একটু আমরা তাকে আশ্রয় দিয়েছি, তার মানে এই না যে তাকে নিয়ে আমরা কোনো প্লে করবো, এটা এরকম মেসেজ হতে পারে। এখন প্রফেসর সাহেব যেটা বললেন ওনার কথাটার সাথে আমি একটু যোগ করি, ভারত যদি সত্যি সত্যি এই ধরনের সদিচ্ছা দেখাতে চায় তাহলে তার একটা একেবারে খুব মোক্ষম সুযোগ আছে, সেটা হচ্ছে এই মাসের 22 তারিখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিউ ইয়র্কে যাবেন, ভারতের প্রধানমন্ত্রীও যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদে। আমাদের দিক থেকে আমরা অনুরোধ করে রেখেছি একটা মিটিংয়ের জন্য, কিন্তু তারা তো এখনো কোনো ধরনের এখনো দেয়নি। এটা তারা এটা যত দ্রুত দেবে বা তারা যদি এই ব্যাপারে তাদের মতামত দেয়, ইতিবাচক মতামত দেয়, ততই কিন্তু এটা একটা ইন্ডিকেশন হিসেবে আমরা বুঝতে পারবো যে সম্পর্ক স্বাভাবিককরণে তাদের আগ্রহ আছে কি না। এবং অস্বাভাবিক রেখে আমি মনে করি না ভারতের এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ওই রিজাম যেই ডাইনামিক্সের যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি মনে করি না ভারতের গেইন হবে, ভারত সেটা করতে চাইবে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনার কাছে প্রশ্ন থাকবে। ভারত তো নানানভাবে খেলেছে এবং একটা পক্ষকে সবসময় মানে একতরফাভাবে সাপোর্ট করেছে, সেটি আবার যুক্তরাষ্ট্র পছন্দ হয়নি, যুক্তরাষ্ট্র আবার এখন সম্পর্ক উন্নয়ন করবে স্বাভাবিকভাবে। কিন্তু চীনের ভূমিকাটা আসলে কি? নিশ্চয়ই আমরা জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসির জায়গা থেকে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গা থেকে চীন তো নিশ্চয়ই ভারতের সঙ্গে সুর মিলাচ্ছিল 7 নির্বাচনের আগে, আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছিল, কিন্তু এখন এই পরিবর্তিত অবস্থায় চীনের ভূমিকা কি হবে সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। দর্শক একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছে খুব শিগগির। আমন্ত্রণ আবারও 21 রাতে আলোচনা করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন যাত্রায়। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যে প্রশ্নটা আপনার কাছে ছিল, চীনের ভূমিকাটি আসলে এই মুহূর্তে কি? চীন বড় চালাক আমি বন্ধু, তার কারণ হলো যে গত নির্বাচনের প্রেক্ষাপটে যখন তারা বুঝতে পারছিল যে এই সরকারটা ভারতের প্রতি দুর্বল, তারা সেখানে তারা যাতে কোনো ধরনের তাদের গ্রাউন্ড না হারায় তার জন্য লক্ষ্য করেছেন যে নির্বাচনের সাথে সাথেই কিন্তু নৌকা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তারা অভিনন্দন জানিয়েছিল। তো তারা সেই ব্যাপারে তখন স্মার্ট নিজেদেরকে প্রমাণ করেছিল। এখনও তারা স্মার্ট, এখনও কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রতি কিন্তু তারা ফুল সাইলেন্ট, একেবারে শুধু কাজ করবে, ইতিবাচকভাবে তারা থাকবে সেই কথাটা বলেছে। তবে এখানে একটা জিনিস আমার কাছে মনে হয়, চীনাদের একটা ইন্ট্রিনসিক অ্যাডভান্টেজ এখনো পর্যন্ত আছে, এবং এই যে মার্কিন প্রতিনিধি এসছে তারা সেই জায়গাটায় হাত দিতে চাচ্ছে। সেটা হচ্ছে আমাদের এখানে মেজর ইনভেস্টমেন্ট তাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, চীনাদের বড় বিনিয়োগটা ইনফ্রাস্ট্রাকচারেই। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিনিয়োগে ঢুকতে পারছে না, তার কারণ হলো
ওদের যে ডেভেলপমেন্ট উইন্ডো যেটা আছে, ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যেটা ডিএফসি বলা হয়, এর কোনো এই আমাদের বাংলাদেশের সাথে তাদের এই উইন্ডোটাই ওপেন হয়নি। তার কারণ হলো হিউম্যান রাইটস রিলেটেড ইস্যুতে জটিলতা থাকার কারণেই আমাদের হাতে এটা খুলবার জন্য চাবিটা নাই। এবং এখানে খুব সহজ চাবির জায়গাটা হচ্ছে শ্রম অধিকারের বিষয়টা। যতক্ষণ পর্যন্ত আমরা এই শ্রম অধিকারের বিষয়টা মানে আপডেট না করছি, ততক্ষণ পর্যন্ত ডিএফসি থেকে আমরা কোনো সাহায্য পেতে পারবো না। যদি ডিএফসি আসে, আমরা যদি আমাদের জন্য সেই উইন্ডোটা যদি ওপেন হয়, তখন চায়নার সাথে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে একজন প্রতিদ্বন্দ্বী পাবেন। যতক্ষণ সেই প্রতিদ্বন্দ্বী নাই, ততক্ষণ চায়না এই বাজারে আপনি বাংলাদেশে আমরা যাই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক, ভারত যাই ভাবুক, আমার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চায়নার কাছে আমাকে যেতেই হবে এবং চায়না সেই সুবিধাটা পাবে। তো কাজেই চীনারা আমাদের প্রয়োজন দ্বিপাক্ষিক, দুই দিকের প্রয়োজন। তাদের সারপ্লাস ক্যাপিটাল আছে, আমার প্রয়োজন আছে, কাজে এখানে একটা সাহায্য আছে, সেই অ্যাডভান্টেজটা চীনের হাতে থাকবে। যদি আমাদের অল্টারনেটিভ আসে, তখন আমরা সেখানে আমরা নিজেরা যাচাই বাছাই করতে পারবো আমরা কার্ডটা নেব। ততক্ষণ পর্যন্ত চীনাদের সাথে আমাদের সম্পর্ক। তবে একটা জিনিস কিন্তু চীন যে অ্যাগ্রেসিভলি আগের রিজামকে রিজেক্ট করেছে, আমি যে অর্থনৈতিক প্যাকেজও দেখি, ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে কি আপনার $7 বিলিয়ন ইকুইভ্যালেন্ট ইউয়ান দেওয়ার কথা, চাইনিজ মুদ্রা দেওয়ার কথা। এটা $7 বিলিয়ন সমানই, কারণ আমরা যেহেতু আমদানি করি চায়না থেকে, ঠিক আছে, মানে 5 বিলিয়ন সমানই, 5 বিলিয়ন, এবং গভর্নমেন্ট চেয়েছিল 7 বিলিয়ন দিয়ে আসবে। ইউয়ান না ইউয়ান না, ডলার, $5 বিলিয়ন ইকুইভ্যালেন্ট ইউয়ান। এটা নিয়ে তো একটা বিতর্ক উঠেছিল আসলে চীন কত সফরে। আমি সেটাই আসছি যে শোনা গিয়েছিল যে তারা $5 বিলিয়ন ইকুইভ্যালেন্ট দিবে চায়না মুদ্রাতে। ইকুইভ্যালেন্ট দেওয়া মানে কি আমরা ওই $5 বিলিয়ন সমানই কাজ করতো। আর বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বলেছিল যে আমরা $7 বিলিয়ন ইকুইভ্যালেন্ট নিয়ে আসবো, নিয়ে আসছে $158 মিলিয়ন রাইট, আউটরাইট রিজেক্ট, তাই না? তো তার মানে বাংলাদেশের আগের গভর্নমেন্ট যে $5 বিলিয়ন ইকুইভ্যালেন্ট বলেছিল, তারা ফাঁকা থেকে বলে নাই। একটা পর্যায়ে যখন দেখা যাচ্ছে ইন্ডিয়ার সাথে শেষ দিকে যে কনসেশনটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তারা সাংঘাতিক কি বলে আক্রমণ নাখোশ হয়েছে, এবং সেজন্য কিন্তু শেখ হাসিনা কিন্তু একদিন আগে কিন্তু চলে আসছে, রাইট? তো এখন সেই নাখোশ হওয়া মানে কি, এখন পরে যে রিজাল্টে এসছে অন্তর্বর্তী সরকার, তাদের ক্ষেত্রে তো চীনের এত নাখোশ থাকার কোনো ব্যাপার নাই। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যেহেতু অনেকগুলো ডিলিংস হয়েছে, কিছু কনসেশন চাইতেই পারে, ডলারে চাওয়া পাওয়ার ব্যাপার আছে, তাহলে তারা একটু স্লো, একটা আছে না যে একটু গো স্লো, একটু দেখি তারপরে। কিন্তু চায়না কিন্তু সাথেই আছে, এবং চায়না যখন আগের রিজামের সাথে যখন ডিল করেছে, আমি যে BCIM ইকোনমিক করিডোরের ব্যাপারে যে ইউনানে হয়েছিল, আমি এক্সপার্ট গ্রুপের মেম্বার ছিলাম, সেখানে ইন্ডিয়ার কথা হলো ক্যালকাটা থেকে আমি কানেক্ট করবো বাংলাদেশের মধ্যে, কিন্তু চায়নায় কানেক্ট করা দরকার নাই। আর চায়না হলো যে ইন্ডিয়া থাকলে আমি আমার ওই মায়ানমারের মধ্যে দিয়ে যে আমি কানেক্টেড হবো বাংলাদেশের সাথে, এটা পারছি না। ওই ডিপ্লোমেসি কিন্তু আছে, ফলে ওই একটা টার্গেট কিন্তু এখনও চায়নার রয়ে গেছে যে বাংলাদেশকে আরও অনেক বেশি সম্পৃক্ত করা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, এবং এই রোডটাকে ইউটিলাইজ করতে পারা। আর একটু এখানে যোগ করে দিই, আমাদের একটা খুব মানে ভূকৌশলগত খুব একটা জটিল সমস্যা নিয়ে আমরা ভুগছি এখন, সে রোহিঙ্গা সমস্যা। এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু চীনই একমাত্র দেশ ত্রিপক্ষীয়ভাবে আমাদের সহায়তা করছে, যদিও এটা নিয়ে কোনো সহায়তা করছে, কিন্তু আমরা তো উল্টোটাও শুনছি যে চীনের কারণে এই সমস্যা জিয়ে আছে। না, সেটা আপনি এখন আমরা অনেক কিছু মনে করতে পারি, কিন্তু ট্রাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, এবং সেটা এখনও চীনারা আমাদের সাথে কাজ করে। তো কাজে সেইটাই একমাত্র আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে ত্রিপাক্ষিক ব্যবস্থাপনা, আর কোনো দেশের সাথে নেই। এটা সত্য কথা, কিন্তু চীন যদি সত্যই আন্তরিকতার সঙ্গে মধ্যস্থতা করতো, তাহলে কি এই সমস্যা এতদিন জিয়ে থাকতো? এইটা যেহেতু চীনের যারা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, ইভেন মিলিটারি জান্তা বা জান্তা সরকার, তাদের প্রতি উপরে একটা প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপরেও প্রভাব রয়েছে, বা তারাই নিয়ন্ত্রণ করছে চীন। তো চীনের যেখানে পক্ষ বিপক্ষ সব উপরেই, মানে মিয়ানমারের সব পক্ষের উপরেই চীনের প্রচ্ছন্ন প্রভাব, সেখানে রোহিঙ্গা সংকট এতদিন টিকে থাকে কিভাবে? এইটা ধরেন মানে চীনার, আপনার কথা যুক্তি আছে, আপনি বলতে পারেন, কিন্তু চীনারা মিয়ানমারের অভ্যন্তরীণ সামাজিক রাজনৈতিক কাঠামো যেটা আছে, সেই কাঠামোকে তারা কতটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা তো আমরা জানি না। এবং চীনের রাষ্ট্রদূত কি কোনো একজন সিনিয়র লিডার ভিজিটিং ডিগনিটারি বলেছিলেন যে মিয়ানমার ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি। তো কাজে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে চীন সবটা পারে, এটা ভাববার তো কারণ নাই, কিন্তু চীনারা আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। এই
কাঠামোটা আমাদের হাতে আছে। আমি ডক্টর হিলালউদ্দিন আপনার কাছে জানতে চাই যে যেহেতু আমাদের টোটাল যে এক্সপোর্টেড আইটেম গার্মেন্টস, তো সেখানে তো $10 বিলিয়ন, 50 বা 55 বিলিয়ন ডলারের মধ্যে $10 বিলিয়ন পণ্য নেয় যুক্তরাষ্ট্র, এবং গত কয়েক মাস ধরে কমছিল পণ্য নেওয়ার হারটি। এখন এর সঙ্গে কি রাজনৈতিক কোনো বিষয় জড়িত ছিল, অথবা আমরা কি এখন আশা করতে পারি জিএসপি সুবিধা বা শুল্কমুক্ত সুবিধায় আমাদের পণ্য সেখানে যাবে কিনা, এখন পরিবর্তিত অবস্থায় যে সম্পর্কের জায়গাটি? না, আপনি দেখেন যে মাঝখানে কিন্তু একটা হয়েছিল যে আপনার কোনো একটা এই যে আপনার এখানে ওই আরএমজি ক্ষেত্রে কিছু আনরেস্ট, এবং সেখানে যে বন্দুক দিয়ে অ্যাটাক করেছে সেগুলো নিয়ে তারপরে কিন্তু আপনার লেবার কমপ্লায়েন্সের দিক থেকে কিছু ইস্যু নিয়ে কিন্তু আপনার তখন কিন্তু মানে বায়ারদের উপর চাপ তৈরি করা হলো, এবং সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ছিল। এবং সেজন্য দেখা গেছে যে আপনি কোন ইস্যুটাকে সিঙ্গেল আউট করে সামনে নিয়ে আসবেন, কোনটাকে নিয়ে আসবেন না, ইট ডিপেন্ডস অন সম্পর্কের ডায়নামিক্স। আপনাকে আমি খুব পছন্দ করছি, আপনার অনেক কিছু আমি চেষ্টা করছি আপনার হেল্প করতে, তখন অনেক কিছু দেখা যাচ্ছে নেগেটিভ থাকলে এগুলো আমি ঢেকে দিব। আর যখন আপনাকে ধরতে যাচ্ছি তখন আমি কি করব, যেটা ধরার মতো না সেটাকে আমি সিঙ্গেল আউট করব। এবং এই কিছু আনইজি সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের সাথে, ঠিক আছে। এবং আপনি দেখবেন যে কানাডাতে কিন্তু আপনি দেখবেন যে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে কিছু আছে আপনার বাস্তবতা বা রিয়েলিটি, কিছু আছে মানে প্রপাগান্ডা, ঠিক আছে। ফলে এন্টায়ার আপনার মেশিনারি আপনার যদি বলেন আমেরিকা এবং ইউরোপ, সেটা কিন্তু আমাদের ন্যাশনের এগেনস্টে বলতে ওই রিজনের এগেনস্টে গেলে তো ন্যাশনের এগেনস্টে যায়। তো সেই জায়গাটা আমি মনে করি যে এখন যেটা হচ্ছে যে একটা ইতিবাচক ধারায় আমরা ফিরছি, ব্যবসাদের দিক থেকে একটা কনফিডেন্স ডেফিনেটলি গ্রো করছে। আর আরেকটা পেশা যেটা আছে, আমি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটা কিন্তু মনে রাখতে হবে, ওই যে একটা কথা আছে যে মানি লন্ডারিং, এবং মনে হয় কি সব ডলার বিদেশে চলে গেছে বলেই সমস্যা। আমি সবসময় এটা আমি ডিফার করে আসতেছি, আমি বলছি যে মানি লন্ডারিং একটা প্রবলেম, এটা অবশ্যই স্টপ করতে হবে। কিন্তু বাংলাদেশে অনেক প্রবলেম তৈরি হয়েছে আভ্যন্তরীণভাবে, যে আমরা লুটপাট করেছি, আমাদের যে পলিসিগত মিসম্যাচ করেছি, আমরা 10, 11, 12 বছর ধরে আমরা ডলার এক জায়গায় রেখে দিয়েছি। তার মানে কি আমাদের সাথে যারা কম্পিটিটর ছিল তারা কিন্তু ঠিকই ডলার এগেনস্টে ডিপ্রিসিয়েশন করেছে, আমরা করি নাই। না করার কারণে যেটা হয়েছে, অনেক দিন ধরে আমরা সস্তায় খেয়েছি আমদানির জিনিসপত্র, এবং সেজন্য অনেক দিন ধরে আমরা কি আমদানি সস্তা করে রেখেছি বলে বাইরে থেকে আমদানি বেশি করতে পেরেছে আমদানিকারকরা, আর রপ্তানিকারকরা রপ্তানি কম করেছে। এই ইমব্যালেন্সগুলো কিন্তু আস্তে আস্তে গিয়ে কী হলো, এক জায়গায় আমরা চাপে পড়লাম। তা এই যে পলিসিগত মিসম্যাচ যেগুলো আছে সেগুলো আপনার কিন্তু একটা বিরাট ব্যাপার, যেগুলো আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে 80-82 থেকে ডলার কোথায় 120-এর দিকে চলে গেল। এখন এই চলে যাওয়াটার কারণে আপনি দেখেন কী হয়েছে, যে কোনো জিনিস আপনি বাইরে থেকে নিয়ে আসলে প্রায় 45-50% তার দাম বেড়ে যাচ্ছে শুধু ডলারের কারণেই। সেটা যদি আমরা গত 5-7-8 বছর যদি আস্তে আস্তে করে করতাম, আমরা 5% করে করতাম প্রতি বছর, তাহলে কী হতো? আজকে আমরা যে একসাথে যে চাপ দিলাম এই প্রান্তিক জনগোষ্ঠীর উপরে, সেটা দেওয়া লাগতো না। ফলে শুধুমাত্র আপনার এই ওয়ান ডাইমেনশনাল দেখতে হবে না, একটা অর্থনীতির যে সমস্যাগুলো তৈরি হয়েছে অনেকগুলো ডাইমেনশন থেকে সেটা এসছে। এবং কিছু আপনার সস্তা আপনার কি বলে আপনার অর্জন দেখানোর জন্য আমি কি করলাম, 7-8-10 বছর ধরে আমার পপুলেশন বাড়ে না, সুন্দর 7-8-10 বছর ধরে আমার ডলারের দামও বাড়ে না, তাহলে কী হয়েছে, আমি ইনকাম একটু খানিকটা বাড়াই দিলাম, আমি জিডিপির প্রবৃদ্ধি দেখাচ্ছি, জিডিপি বাড়ছে, কিন্তু এর সাথে ইনভেস্টমেন্ট হচ্ছে না, সাথে ট্যাক্সের যে গ্রোথ সেটা দেখতে পাচ্ছি না, ব্যাংকের যে লোন ক্রিয়েশন, কারণ আমার লোন নিয়ে তো ইনভেস্টমেন্ট করবো, লোনের সেরকম আমরা ক্রিয়েশন দেখতে পাচ্ছি না, তাহলে ব্যাংক থেকে টাকা বেরোচ্ছে, লোন হচ্ছে না, লুটপাট হচ্ছে, অন্যদিকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু গ্রোথ হচ্ছে, ওই ফিগার বানাচ্ছে। তো এই ফিগার বানানোর কারণে কী হচ্ছে, আপনার এখন আপনার টাকার অঙ্কে মাথা পিছু আয় বেশি দেখাইলেন, তারপরে মাথাটা মানে বাড়াইলেন না, আর পপুলেশন গ্রোথ নাই অলমোস্ট, ঠিক আছে, এক জায়গায় পপুলেশন আছে, অন্যদিকে ডলারের দামটা আপনি কী করলেন, বাড়ালেন না, তাতে করে আপনি কি মাথা পিছু আয়টা বেশি দেখিয়ে কী করলেন, আপনার স্ট্যাটাস চেঞ্জ হবে, আপনি অন্য ক্যাটাগরিতে যাবেন। ব্যবসায়ীরা কিন্তু ইদানিং বলছে যে তার কারণে আমরা যে কনসেশনগুলো পেতাম গ্লোবালি, সেগুলো অনেকগুলো আমরা পাবো না। তো আমার কি খালি আমাকে মানে এই যে উকি দিয়ে আমি লম্বা দেখাবো সেটাই ইম্পর্টেন্ট, নাকি আসলে স্বাভাবিকভাবে আমার যখন গ্রোথ হবে তখন দেখাবো যে আমার গ্রোথ হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমার অর্থনীতির যে রুগ্নতা আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু এখানে অ্যাড করেছে, আমাকে একটা আনইজি অবস্থায় ফেলে দিয়েছে। আশা করছি এগুলো হয়তো কারেকশন হবে, আমি আশা করছি অবশ্যই এগুলো কারেকশন করতে গেলে, যেহেতু আমরা গ্লোবালি কানেক্টেড, এখন তো আপনার এই বিশ্বে কিন্তু আবার সবাই গ্লোবালি কানেক্টেড, তাই না? তো সেই হিসাবে গ্লোবাল পার্টনাররা যত কাছে আসবে, আমাদের যত এন্ডোর্স করবে, তাদের স্বার্থ থাকবে, আমাদের স্বার্থ থাকবে, কিন্তু আমার স্পেসিফিক হইতে হবে যে তার স্বার্থ কি আমার স্বার্থকে বুঝতে হবে। নিশ্চয়ই আজকে যারা নেগোশিয়েট করছে তারা বুঝবেন ইন্ডিয়ার সাথে অনেক ডিল হয়েছে যেগুলো আমরা জানি না, ইন্ডিয়া আমাদের পেটের মধ্যে দিয়ে সবকিছু নিয়ে যাবে, তার গেইন আমাদের কি আছে কিনা আমরা কিন্তু জানি না। আমি এই জায়গাটা একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যে গোপন চুক্তিগুলো হয়েছে আমরা ধরে নিই, বা অনেকে বলেন যে
ভারতের সঙ্গে অনেক ধরনের গোপন চুক্তি হচ্ছে, সেইগুলো ডিসক্লোজ হওয়ার বা আমরা জানতে পারার কোনো সুযোগ কি আছে কিনা, অথবা আমেরিকা যদি চাপ প্রয়োগ করে এই সব ক্ষেত্রে সে ধরনের কোনো ব্যবসা বিষয় কাজ করতে পারে কিনা? এটা দুই, আপনি ভারতেরটা ভারতের সাথেই করতে হবে। এবং ভারতে ধরেন আপনি গোপন কি প্রকাশ্য সেটা বলা মুশকিল, কিন্তু প্রায় গত 15 বছরে আমরা 100-র উপরে চুক্তি কিন্তু ভারতের সাথে করেছি বিভিন্ন রকম ধরনের, এবং সেটা বাই ইটসেলফ আমাদের জন্য যথেষ্ট পরিমাণে প্রেশারের কারণ এই যে অব্লিগেশনগুলো আমি নিয়েছি, এই অব্লিগেশনগুলোকে আমি এই দায়গুলো মেটাতে পারবো কি পারবো না সেটাও তো আমরা জানি না। এবং এই জন্যই যেটা নিয়ম হচ্ছে, আমাদের সংবিধানেও সেই কথা বলা আছে, আপনি বিদেশের সাথে কোনো চুক্তি করলে সেটা পার্লামেন্টে আলোচনা করতে হবে যাতে মানুষ জানতে পারে যে আপনি কি করছেন। কিন্তু দুর্ভাগ্য যে এটা শুধু গত সরকার না, তার আগের সরকারের আমলও এগুলি অনেক দিন ধরে দেখছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই প্রকাশ্যে বা সংসদ বা যে কোনো জায়গায় বলেন আলাপ আলোচনা হয় না। তো এটা আমাদের ঘাটতি, আমাদের ব্যবস্থাপনার একটা বড় ধরনের ঘাটতি। এবং যেহেতু আমরা এখন সংস্কারের কথা বলছি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রফেসর সাহেব বললেন, যে আমি বাইরের পৃথিবীর সাথে কি চুক্তি করছি, কি ব্যবস্থাপনায় যাচ্ছি, সেখানে আমার স্বার্থ কতটা রক্ষিত হলো, অন্যদের স্বার্থ কতটা আমরা ছাড় দিলাম, এগুলি জানা দরকার। তাহলেই যেটা হয়, আপনি ওই যে চেকস অ্যান্ড ব্যালেন্স যদি বলেন বা অ্যাকাউন্টেবিলিটি বলেন, সেটা থাকে। এটা না থাকলে, এখন আপনি বলছেন গোপন, আমি বললাম প্রকাশ্য, আসলে ব্যাপারটা কিন্তু আমরা কেউই জানি না, দুজনেই আন্দাজের উপর কথাটা বলছি। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট আমরা অনেকগুলো চুক্তি করে বসে আছি, এখন এই দায়টা কিন্তু মেটাতে হবে। এবং এটা কিন্তু সরকারের দায় না, এটা রাষ্ট্রের দায়। কারণ আপনি যে চুক্তি করেছেন এখান থেকে বেরোতে পারবেন না কিন্তু যদি অন্য পক্ষ রাজি না থাকে। সেন্ট মার্টিন নিয়ে যে শেখ হাসিনা এত কথা বলে এলেন, একটা প্রশ্ন আমি আপনার প্রশ্ন উত্তর রাখি, অ্যাম্বাসেডারের মধ্যে হয়তো একটু গ্যাপটা, না ঠিক আছে আপনি বলুন। সেটা হলো, এখন যারা গভর্নমেন্টে আছে তাদের কাছে তো সব থাকবে না কেন? সেটাই, যে কন্ট্রাক্টগুলো হয়েছে সেগুলো বাংলা এক পক্ষ হিসেবে বাংলাদেশের কাছে আছেই তো। আমি সেটা জানছি, সেটা জানা আছে। এখন কথা হলো যে আছে, দেখার পরে ওই যেটা বছরের মধ্যে বললেন যে কীভাবে চেঞ্জ করা যায়, নেগোসিয়েশনের উপায়টা কি, এটাকে বলে রিনেগোসিয়েশন। হ্যাঁ, তা আমি যদি আবার রিনেগোসিয়েট করতে চাই, এগুলোকে থাকবে অবশ্যই ডেফিনেটলি। এমন যদি গভর্নমেন্ট বলে ভাই আমি কিন্তু পারছি না, এটা আমি মানতে পারবো না, সো তুমি যদি রিনেগোসিয়েট না করে, তাতে করে সম্পর্কের টানাপোড়েন তৈরি হবে। বাট একটা গভর্নমেন্ট বলতেই পারে আই ওয়ান্ট টু রিনেগোশিয়েট, আমি এটা যে টার্মসে গিয়েছে সেই রাস্তায় যেতে পারবো না, তাই না? অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যে প্রশ্নটা আপনার ছিল যে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন বিতর্কের মুখে এই একটি শব্দ দিয়ে শেখ হাসিনা অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেন, যেটি ডক্টর হিলাল উদ্দিন কেবলমাত্র বললেন একটু আগে। সেন্ট মার্টিনের বিষয়ে আসলে কি করতে চাইছে, আসলেই কি কোনো ডিমান্ড আছে যুক্তরাষ্ট্রের? সেই পুরনো প্রশ্নটি আবারও আপনার কাছে নতুন করে করি, নতুন আঙ্গিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা তো শুনেছি, তারা বলেছে যে আমাদের কোনো আগ্রহ নেই, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও হয় নাই। তো কাজেই তার অর্থ হচ্ছে যে তাদের যদি আগ্রহ থাকতো তারা তো বলতোই। তারা যখন বলছে আমাদের আগ্রহ নাই বা আমরা কোনো আলাপ আলোচনা করিনি, তাইলে আমি ধরে নেব যে এটাকে আমরা আমাদের অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্যই আমরা ব্যবহার করেছি। না, কদিন আগেও এরকম একটা রিউমার ছড়িয়ে পড়লো যে সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে, সেটি প্রাণ প্রকৃতি এগুলো রক্ষা করার জন্যই এরকম একটি উদ্যোগ আগে থেকেই ছিল, রেজিস্ট্রেশন করতে হবে অন্তত শীতের মৌসুমে, যেহেতু অনেক বেশি চাপ পড়ে। তো মাত্র 10-12 দিন আগে সম্ভবত এরকম একটি রিউমার ছড়িয়ে পড়লো যে সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে যেতে হলে, এবং তার পরিপ্রেক্ষিতে এরকম একটা রিউমার নতুন করে ছড়ালো যে সেখানে বোধহয় সেন্ট মার্টিন দখলে কাজ বাদ শুরু হয়ে গেছে। এটা আমার ধারণা একেবারেই হাইতিয়ানদের ওয়াইওতে স্প্রিংফিল্ডে জি বিয়াল খাওয়ার মতো, আর কিছু না। আমরা তো সেটা দেখলাম, এটা স্পেকুলেশন, কিন্তু তারপর আবার জানা গেল যে এটা পরিবর্তিত হলো। স্পেকুলেশন হলো, তো কেউ কিছু বলে না, স্পেকুলেট করছি, মানে মনে করছি, কিন্তু এটা হলো যেহেতু প্রাইম মিনিস্টার বলেছেন, তৎকালীন প্রাইম মিনিস্টার বলেছেন, দেয় না বলে, ঠিক আছে। আসলে কি এর কোনো ভিত্তি নেই যে সেখানে বিমান ঘাঁটি তৈরি করে সেখানে বঙ্গোপসাগরের উপর নজরদারি করা, ভারতের উপর নজরদারি তৈরি করা, এরকম কিছু নেই? কোনো প্রয়োজন নাই আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে আসিয়ান দেশগুলো, আমার থাইল্যান্ড আমার থেকে কত দূরে, থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, সামরিক মিত্র। আপনি পুরো আসিয়ান, মালয়েশিয়া বলেন, ব্রুনেই বলেন, সিঙ্গাপুর বলেন, সব আমেরিকানদের মিত্র। ওইদিকে জাপান মিত্র আছে, এদিকে ভারত তার নতুন মিত্র হচ্ছে। এখানে আপনি কি করতে এখানে করবেন? আর এটা তো আপনি যে ওখানে তো তারা আসতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচার তো লাগবে। আই ডাউট যে ইনফ্রাস্ট্রাকচার। এটার উত্তরটা আমি একটু অন্য ভিন্নভাবে দেই। আমেরিকা আফগানিস্তান থেকে কি করেছে? উইথড্র করেছে। ইরাক থেকে উইথড্র করেছে। আমেরিকা যুদ্ধটা কীভাবে করতেছে ইউক্রেনে, যে তোমরা যুদ্ধ করো আমরা হেল্প করবো। সে জায়গায় আমেরিকা আবার আসবে, সেখানে একটা ঘাঁটি করবে, করে নিজেদের লোক নেওয়া হবে কি? এখন সেভাবে করে না। এখন যেভাবে করে সেটা হলো
যে লোকাল যে যারা আছে তাদেরকেই আমি যদি লাগে তাদের কনফ্লিক্টে তাদেরকে আমি ইউটিলাইজ করবো, হয়তো এটা হতে পারে। কিন্তু এখানে সে আলাদা করে ঘাঁটি করে আমেরিকানরা এসে এখানে সেট আপ করবে, এটা আমার কাছে খুবই বাল খেললো মনে হয়। শোনেন, এইসব গল্প তো আমরা আগেও শুনেছি যে ভারতে গ্যাস রফতানি করতে দেওয়া হয় নাই বলে নির্বাচনে হেরেছি। এখন এই গল্প, এগুলো আমাদের জন্য মুখরোচক গল্প হিসাবে আমার কাছে মনে হয়। এবং এইগুলো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আপনি যখন এইসব কথা বলেন আরেকটু চিন্তা করে বলা দরকার, কারণ এগুলো আমাদের খুব ভাইটাল পার্টনারদের নিয়ে ইনভলভ হয় কিন্তু। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের, আপনি রফতানি বাজার বলেন, আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বলেন, রেমিটেন্স বলেন, বিভিন্ন বহুমাত্রিকভাবে আমরা কিন্তু তাদের সাথে সম্পৃক্ত। এবং তারা কিন্তু আমাদের বিভিন্নভাবে আন্তর্জাতিক কূটনৈতিকভাবেও আমাদের সমর্থন করে। এই যে ইউএন পিস কিপিং, তার ব্যাপক সাপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র 28% টাকা দেয় এই যে ইউএন বাজেট যেটা আছে, পিস কিপিং বাজেট। তো আমরা নাম্বার 1 কি নাম্বার 2 আমরা কন্ট্রিবিউটর সেখানে। তো কাজে এইটা কিন্তু আমাদের, আমরা তো সব দেখি না, কিন্তু এটা বেনিফিশিয়ারি আমরা। তো কাজে এইসব কথাবার্তা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বললে আমি মনে করি কিছু কিছু স্টেপ আছে আগের রিজার্ভে নিয়েছে, একেবারেই দূরদর্শিতা ছিল না। যেমন মনে হয়েছে আমেরিকান আর ইউরোপ দরকার নেই, আমার ব্রিক্স থেকে টাকা নিয়ে আসবো। ব্রিক্সে কি তারা ডলার নিয়ে বসে আছে? সহায়তা জোট। একটা হচ্ছে যে এটা আমার শেষ প্রশ্ন ডক্টর হিলাল উদ্দিন, আমরা একটা শেষ পর্যায়ে পাচারকৃত অর্থ ফিরিয়ে নিয়ে আসার কথাবার্তা বলা হচ্ছে বা সরকারের পক্ষ থেকে আমাদের একটি প্রত্যাশার জায়গা সৃষ্টি করা হয়েছে, এটা কি সম্ভব কিনা বা খুব কঠিন কিছু কিনা? এখানে আপনার দুইটা বিষয় শোনেন। একটা হলো আমরা বর্তমানে যে ক্রাইসিসটা বাংলাদেশের মধ্যে দেখছি, মনে হয় যে পাচার করার জন্য, এটা আমরা জানি, গভর্নর সাহেব হয়তো এগ্রি করবেন। এটা এখন যে অবস্থা আছে, এটা খানিকটা পাচার তো সবসময় আমাদের বাংলাদেশে হয়। আপনি 5 বছর 10 বছর 15 বছর 20 বছর আগে যা পাচার হয়েছে না, এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে অত্যন্ত বেশি মাত্রায় পাচার এখন হয়েছে এটার জন্য, তাহলে হইতে পারে বলতে ক্লেম করতে পারি। কিন্তু আমরা তো সেটা দেখছি না। যেটা হয়েছে আপনারা দেখেন, এখন ওই যে আপনি দেখলেন যে একজনের বিছানার নিচে অনেক টাকা পাইছেন, তাই না? ওই একজনে দেখেছে আওয়ামী লীগের বড় নেতা, তার 5 কোটি টাকা পাওয়া গেল। যেটা হলো যে আপনি যখনই দেখছেন যে কী করবেন, আপনি দুদক যাবে বা ব্যাংক ফ্রিজ করতে পারে অ্যাকাউন্ট, তুলে নিয়ে ঘরে রেখে দেন। আমরা এখন বর্তমান যে ব্যাংকিং সিস্টেম, এটাকে বলি ফ্র্যাকশনাল ব্যাংকিং সিস্টেম বলি। ফ্র্যাকশনাল মানে হলো, আমি যদি আমার 100 টাকা থাকে, আমি যদি আপনাকে ধার দিয়ে 100 টাকা দিতে পারবো, তো এই 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংক 500 টাকা ধার দিতে পারে, মাল্টিপ্লিকেটিভ আর কি। হ্যাঁ, ফলে যখনই মানুষ দেখেছি ব্যাংকের থেকে টাকা নিজে হাতে তুলে রাখে, তখন হয় কি যে আপনার মানুষ তো হাতে নিয়ে রেখে দিবে, ঋণও দিবে না, ওই বালিশের নিচে রেখে দিবে, বিছানার নিচে রেখে দিবে। তাহলে মানি ইন সার্কুলেশন, মানুষের হাতে টাকা চলে আসলে হয় কি, ব্যাংকের ক্যাপাসিটি কমে যায়। একটা তো ব্যাংক থেকে লুটপাট হয়েছে, সে অন্য কথা। এই ক্যাপাসিটি কমে গিয়েছে বলে এখন আবার টাকা ব্যাক করতেছে। যখন আস্তে নরমাল হবে, সবাই টাকা ব্যাক করে নিয়ে আসবে। ওই প্রশ্নটাই যে টাকা ফেরত আনাটা কি সহজ প্রক্রিয়া? টাকা যেটা বের করে, লোকালি যেটা বের করে নিয়ে আসছে, এটা আপনার খানিকটা স্টেবল করছে অলমোস্ট এখনই। যেটা গভর্নর মোদি বললেন যে 30,000 কোটি টাকার মতো আবার ব্যাংকে ফিরে আসছে। আর আরেকটা আপনি যেটা বললেন যে কতটা বাইরে গিয়েছে, সেই ফিগারটা কিন্তু আমরা এখনো জানি না। যেটুকু আমরা জানি সেটা হলো গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট বলেছে 2007-8 থেকে 17-18 পর্যন্ত 10 বছরে গড়ে প্রতি বছর $8.27 বিলিয়ন বাংলাদেশ থেকে মিস ইনভয়েসিং হয়েছে। পাচার না, কিন্তু এটা অনেকে এই রিপোর্টটা না পড়ে বলে ফেলেছে পাচার হয়েছে। না, মিস ইনভয়েসিং মানে হলো ট্রেডের ক্ষেত্রে আপনার দেখছি আমি আমদানি করেছি 100 টাকা, কিন্তু বলছে $50 আমদানি করেছি। সেটা কি পাচারের পর্যায়ে পড়ে না? না, সেটা যেটা হচ্ছে সেটা হলো শুল্ক ফাঁকি দেওয়া বলে। ঠিক আছে। আর পাচার হলো মনে করেন যে আপনি ওই যে গাড়ি কেনার জন্য আপনি কানাডা পাঠিয়ে দিলেন, আপনি দুবাই পাঠিয়ে দিলেন, ঠিক আছে, সেটা পাচার। কিন্তু ওই যে ফিগারটা দিয়েছে সেটা হলো আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডেটা দিয়ে তারা বলেছে ট্রেড মিস ইনভয়েসিং, এবং একদম স্পেসিফিক্যালি তারা বলেছে যে যদি এটা ধরা যেত তাহলে আপনার $2-3 বিলিয়ন আপনি শুল্ক পেতেন। সেই $2-3 বিলিয়ন মানে কি 30-35 কোটি টাকা, সেটা দিয়ে আপনি কি করতে পারতেন, আপনি রিকভারি যেটা আপনার। কিন্তু লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে, এতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু এক্সাক্ট ফিগারটা আমরা জানি না, কিন্তু পাচার তো হয়েছে, পারসেপশন হয়েছে। কিন্তু আমরা যেভাবে হাজার হাজার কোটি চলে যায়, একটা অর্থনীতিতে আপনার $464 বিলিয়ন আমরা কোন যে এসআলম গ্রুপ যেমন যে ডেইলি স্ট্র্যাটেজি খাতা কলমে তথ্য উপাত্তে দেখালো যে মাত্র কয়েক বছরেই এসআলম গ্রুপ $1 বিলিয়ন পাচার করেছে, 11,000 কোটি টাকা। তারা এক খাতে একটা গ্রুপকে দেখিয়েছে, তারা তো বলতেই পারে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে। পাচার তো হয়েছে, কিন্তু আমার কথা হলো যে আপনি যদি $464 বিলিয়ন দেখেন, আপনি এক বছরের জিডিপি দেখেন, সেখানে আপনার 1-2-3 বিলিয়ন 5 বিলিয়ন ডলার কিন্তু কয়েক বছরের অনেক বড় নাম্বার না। একটা ডলার বাইরে যাওয়া উচিত না, রাইট? সেটা ঠিক আছে। শেষ করব
কিন্তু আমি বলছি নাম্বারটা যেগুলো যেগুলো আপনি দেখছি আমরা সেগুলোর বেসিস দেখছি না আমরা। তবে হ্যাঁ, ফিরিয়ে আনতে পারলে অবশ্যই ভালো। এর আগের গভর্নমেন্ট কিন্তু চেয়েছিল ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমরা দেখি নাই ফিরে আসছে। শেষমেশ কেমন যেন সব ভসভস হয়ে যায়। এখন আমরা দেখতে পারি ধন্যবাদ এটা ডক্টর কেমন। হিলাউদ্দিন, ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। দর্শক, শেষ করছি, এই ছিল আমাদের আলোচনা। নিশ্চয়ই সবার আগ্রহ রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যায় এবং কতটা মজবুত হয়। আমরাও সেই প্রত্যাশায় রয়েছি। শুভরাত্রি।